ভিখারি মানুষ, জোলা নিয়ে চলে যাব। কিন্তু গোটা বিশ্বে আপনি এমন ভিখারি দেখেছেন যে 1,40,000 টাকা দামের চশমা পরে আর 12 কোটির মার্সিডিজ চড়ে ঘুরে বেড়ায়? মানে ভিক্ষা করে ফরেন ট্যুর হয়ে গেল, ডিজিটাল ক্যামেরা কিনে ফেললেন, সেটা আবার ডিজিটাল ক্যামেরা রিলিজ হওয়ার আগে। আবার নরেন্দ্র মোদী শুধু গরিব নয়, উনি নিজেকে ভীষণ গরিব পরিবারের ছেলে বলেন। বন্ধুরা, আমি ছোটবেলায় রেলের কামরায় চা বিক্রি করতাম। বাহ, কি ধরনের গরিব! উনি আমাদের ভগবান, আমরা ওনার পুজো করি। সত্যি কথা বলতে বন্ধুরা, এরা তো নিজেরাই হিন্দু ধর্মকে ভেঙে ফেলতে চাইছে শুধুমাত্র এরকম ঘৃণা ছড়িয়ে। নমস্কার বন্ধুরা, জার্নালিস্ট অনিল ইয়াদব বিজেপি কর্মী মঙ্গল বাজপেয়ীর সঙ্গে কথা বলছিলেন কানপুরে। মঙ্গল একজন লোডারের কাজ করতেন, মানে গাড়িতে মাল তোলার তিনি কাজ করতেন। কি নাম বললেন? যোগী সাহেব, আমি মঙ্গল বাজপাই। মঙ্গল বাজপাই। আর আপনি লোডিং এর কাজ করেন? হ্যাঁ, পাশাপাশি বিজেপি এমএলএ মহেশ ত্রিবেদীর ভলেন্টিয়ারি সার্ভিস দিতেন, আর এটাই তিনি আশা করছিলেন যে বিজেপি এবার 400 পার হবে। ভোটে কে জিতবে বলে মনে হয়? বিজেপি জিতবে। বিজেপি জিতবে 400-র উপরে। কিন্তু সময় যত বাড়তে থাকে, মঙ্গল তার সমস্যা নিয়ে বলতে থাকে। উনি বলতে থাকেন যে তার কাছে কারেন্ট নেই, সিওয়ারের ব্যবস্থা পর্যন্ত নেই। আমার বাড়িতে কারেন্ট নেই, আমাদের ঘরে বাথরুমও নেই, আমাদের ঘরে পাইপলাইনেরও ব্যবস্থা নেই। উনি বহুবার বিজেপি এমএলএ মহেশ ত্রিবেদীকে বলেছিলেন, আমি মহেশ ত্রিবেদীকে কতবার বললাম 20 ফুট পাইপ লাগবে, হয়ে গেলে আমার বাড়িতে পাইপের কাজও হয়ে যাবে। হলোই না। উনি কিছু তো পানইনি, আর কিছু পাওয়ার আশাও এখন করছেন না। ত্যাগ আর তপস্যার মূর্তি, কিন্তু কিচ্ছু পাননি। কিছু পেলাম না, কিন্তু তা সত্ত্বেও কোনো অভিযোগ কোনো নেই, অভিযোগ নেই, আর কোনো আশাও নেই পাবার। আর কোনো আশাও নেই। কিন্তু তবুও তিনি নিজেকে বিজেপির ভক্ত বলেন। কিন্তু এটা তো বলা হয় যে খালি পেটে কখনো কীর্তন হয় না। এর উত্তরে মঙ্গল বাজপেয়ী বলেছিলেন যে এমন কোনো ব্যাপার নেই, মানুষে নাকি বালি খেয়েও থাকতে পারে, এমনকি মাটি খেয়েও নাকি থাকতে পারে কেউ। সব হয়ে যাবে, হ্যাঁ। শান যদি চায়, হ্যাঁ, শান যদি চায় তো সব হয়ে যাবে। বালি খেয়ে পেট ভরিয়ে রাখি। তার কাছে কোনো অভিযোগ নেই। প্রধানমন্ত্রী মোদীকে তারা পরমাত্মা মানেন, ওনাকে পুজো করেন। এটা কি করে সম্ভব যে একজন পলিটিশিয়ানকে নিয়ে মানুষ অন্ধভক্ত হয়ে যায়? আর এটা কিন্তু একটাই ঘটনা নয়, আমি আগের ভিডিওতে আরো অনেক উদাহরণ দিয়েছি। বিজেপির টিকিটে তো কুকুরও দাঁড়াতে চাইবে, এটা সত্যি। যদি কুকুরও আসে, তাকেও জিতিয়ে দেবো। তাহলে তো এটা অন্ধবিশ্বাস না, ভক্ত। অন্ধবিশ্বাস না, আমরা ভক্ত। না না, আমার মতে কোনো দাম টাম কিচ্ছু বাড়েনি। আমি 10 বছর ধরে গেঞ্জি পরছি না, এই দেখুন আপনি। আচ্ছা। উনি আমাদের ভগবান, আমরা ওনার পুজো করি। এইটা হচ্ছে কিন্তু ইমোশনাল ম্যানিপুলেশন আর ব্রেন ওয়াশিং এর জন্য। একটা দেশের বড় অংশের লোকের ব্রেন ওয়াশ করা হচ্ছে। আর যে মাফিয়ারা এই লোকেদের ব্রেন ওয়াশ করছে, তারা 4টে ডিপার্টমেন্টে কাজ করছে। প্রথম ডিপার্টমেন্ট মানুষের মনে গর্ব আর অহংকার জাগাচ্ছে যে আপনি ভীষণ মহান, কারণ আপনি হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছেন। দ্বিতীয় ডিপার্টমেন্ট আপনাকে বোঝাচ্ছে যে আপনি কতটা ভিক্টিমাইজড হয়েছেন, কত হাজার বছর ধরে ভিক্টিমাইজড হচ্ছেন আপনার পুরো পরিবার। তৃতীয় ডিপার্টমেন্ট আপনার মনে ভয় ধরাচ্ছে যে আপনি বিপদে আছেন। আর চতুর্থ ডিপার্টমেন্ট নরেন্দ্র মোদীকে মসীহ বানাচ্ছেন, যে নরেন্দ্র মোদী শুধু আপনাকে বাঁচাতে পারবেন। প্রথম 3টে ডিপার্টমেন্ট নিয়ে আমি অলরেডি 3টে আলাদা ভিডিওতে কথা বলেছি, আর এইবার সময় হয়েছে চতুর্থ ডিপার্টমেন্ট নিয়ে কথা বলার। নরেন্দ্র মোদীর কাল্ট অফ পার্সোনালিটি। কি করে একটা মানুষের এত ফেলিওর সত্ত্বেও শুধুমাত্র ইমোশনাল ম্যানিপুলেশন করে মানুষকে বাধ্য করা হচ্ছে তাকে ভগবান মানতে? আসুন দেখে নিই আজকের এই ভিডিওতে। জুন 2013-র কথা বন্ধুরা। একজন নীলাঞ্জন মুখোপাধ্যায় নামের লেখক নরেন্দ্র মোদীর ওপরে বই লিখেছিলেন। এটা একটা বায়োগ্রাফি ছিল। এই বইতে লেখা ছিল যে কিভাবে নরেন্দ্র মোদী 6 বছর বয়সে ভডনগর রেলওয়ে স্টেশন গুজরাটে উনি চা বিক্রি করতেন। এই চা বিক্রির ঘটনা তখন থেকে শুরু করে নরেন্দ্র মোদীর সংঘর্ষের কাহিনী পর্যন্ত এটা একটা মেজর টকিং পয়েন্ট ছিল। 2015-তে টাইম ম্যাগাজিন যখন মোদীর একটি ইন্টারভিউ নিয়েছিল, তো সেখানে তিনি বলেছিলেন কিভাবে একটা গরিব পরিবার থেকে তিনি উঠে এসেছিলেন, কিভাবে ছোটবেলায় একটা স্টেশনে চা বিক্রি করতেন। তিনি এক্স্যাক্টলি যেটা বলেছিলেন যে আমি দারিদ্র্যের মধ্যে জন্মেছিলাম এবং আমার শৈশবই কেটেছে দারিদ্র্যের মধ্যে, এবং আমার কাছে এই দারিদ্রতাই একটা ইন্সপিরেশন ছিল আমার গোটা জীবন জুড়ে। কিন্তু এই কথাটার কতটা সত্যতা রয়েছে, অনেক লোকই কিন্তু সময় সময় প্রশ্ন তুলেছেন। যেমন নরেন্দ্র মোদীর ছোটবেলার এই ফটোগুলো দেখুন। 1950 মানে 1950-তে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তো সেই সময় একটা দরিদ্র পরিবারে জন্মানো কোনো বাচ্চার এরকম পোশাক কি হতে পারে? একবার নিজেই ভেবে দেখুন যে তার ছোটবেলার ফটোতে কিভাবে তিনি স্যুট পরে আছেন। আমি নিজে 1994-এ একটা মিডল ক্লাস ফ্যামিলিতে জন্মগ্রহণ করি। তো সত্যি ছোটবেলায় আমার কিন্তু কোনো ছবি নেই যেখানে আমি স্যুট পরেছিলাম। আর নরেন্দ্র মোদী শুধু গরিবই নয়, ভীষণ গরিব পরিবারের কথা বলেছেন। ইন্ডিয়া টুডে তার পুরনো একটা বাড়ির ছবি পাবলিশ করেছিল। দেখুন স্ক্রিনে, এটা খুব বড় বাড়ি নয়, কিন্তু 1954-এ এই বাড়িটাকে খুব ছোট বলে আপনার মনে হচ্ছে? হ্যাঁ, পরিবারে নরেন্দ্র মোদীর 5 ভাই 1 বোন।
2 বছর আগে নরেন্দ্র মোদীর ছোট ভাই প্রহ্লাদ মোদী বলেছিলেন ওই 5 ভাইয়ের মধ্যে যার নম্বর আসতো সেই সাহায্য করতে চলে যেত। তার বাবা গোটা জীবন চা বেঁচে গেছেন, ওই 5 ভাই এবং এক বোনকে বড় করেছেন। আর সেই জন্য নরেন্দ্র মোদীকে একজন চা বিক্রেতার ছেলেই বলা উচিত। এটা রিপোর্টারেরই ভুল ছিল। সব ভাইয়েরা চা বিক্রি করেছে, আমার বাবা সারা জীবন চা বিক্রি করেছে, সারা জীবন। এই জন্য যদি বলতেই হয় তাহলে চাওয়ালার ছেলে হিসেবে বলুন, চাওয়ালা বলা একদম উচিত হবে না, এটা পুরোটাই সাংবাদিকদের ভুল। 2014 কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল বলেছিলেন যে নরেন্দ্র মোদী কখনোই চাওয়ালা ছিলেন না, বরং তিনি একজন ক্যান্টিনের ঠিকাদার ছিলেন। এই কংগ্রেসের কথায় কতটা বিশ্বাস করা যায় কি যায় না, কিন্তু 2021-এ বিজেপি নিজেই এই ক্যান্টিনের বিষয়টা আনইনটেনশনালি অ্যাকনলেজ করেছিল। রেলওয়েজ মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব তার অফিসিয়ালসদের ইনস্ট্রাকশন দিয়েছিলেন যে ভটনগর স্টেশনে একটা ক্যান্টিনকে বিউটিফাই করার। ইন্ডিয়া টুডের আর্টিকেলে এটা ক্লিয়ারলি লেখা ছিল, আর এর নিচে একটা ফটো ছিল একটা টি স্টল স্ল্যাশ ক্যান্টিনের, যেটা নরেন্দ্র মোদীর বাবা চালাতেন। সম্প্রতি সিএনএন এর একটা আর্টিকেল দেখুন, নীলাঞ্জন মুখোপাধ্যায় নিজে বলেছিলেন যে মোদীর যে দারিদ্রতার কাহিনী রয়েছে সেটাকে বাড়িয়ে বলা হয়েছে, অর্থাৎ খুব ফুলিয়ে ফাঁপিয়ে বলা হয়েছে লোকের কাছে। শুধু এটাই নয়, দ্বিতীয় একটা আর্টিকেলে নীলাঞ্জন এটাই বলেছিলেন যে নরেন্দ্র মোদীর বাবার কাছে এটুকু টাকা ছিল নরেন্দ্র মোদীদের স্কুলে ভর্তি করার। আর স্কুল গেলে যেটা হতো যে তারা ফুল টাইম কাজ কোথাও করতে পারতো না, শুধু স্কুলের পরেই বাবাকে সাহায্য করতে পারতো। এইসব শোনার পর আপনার মনে একটা বড় প্রশ্ন আসবেই যে এই কাহিনীকে এত বাড়িয়ে কেন বলা হচ্ছে। নীলাঞ্জন বলছেন যে এটা বলার একমাত্র কারণ শুধুমাত্র ভারতীয়দের কাছে একটা আইডিয়াকে বিক্রি করা হচ্ছে। বন্ধুরা, আমি ছোটবেলায় রেলের কামরাতে চা বিক্রি করতাম, আর আজ আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। কোন বুদ্ধিদীপ্ত মানুষ যদি একটু ভাবে তাহলে কিন্তু বুঝবে এতে কিচ্ছু যায় আসে না। একটা ভালো নেতা গরিব পরিবার থেকেও আসতে পারে, ধনী পরিবার থেকেও আসতে পারে, আর এই একই বিষয়টা প্রযোজ্য কিন্তু একজন খারাপ নেতা বা ডিক্টেটরের প্রতি। উদাহরণস্বরূপ বলা যায় কম্বোডিয়ার যে ডিক্টেটর ছিলেন পোল পট, যিনি ছিলেন একজন ধনী পরিবারের, কিন্তু ইটালিয়ান ডিক্টেটর বেনিটো মুসোলিনি এক গরিব পরিবারে জন্ম নিয়েছিলেন। তার পিতা ছিলেন ব্ল্যাকস্মিথ, কিন্তু তিনি এই বিষয়টা ভীষণ গর্বের সঙ্গে বলেন যে তিনি কিভাবে জনতার মধ্যে থেকে উঠে এসেছিলেন। রাশিয়ান ডিক্টেটর জোসেফ স্টেলিনের বাবা একজন মুচি ছিলেন, অর্থাৎ জুতো মেরামত করতেন, আর মা একজন ধোপা ছিলেন। দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা হিটলারও গরিব পরিবার থেকে এসেছিলেন, কিন্তু গরিব পরিবার থেকে উঠে আসা মানে বিষয়টা এমন নয় যে তিনি গরিব পরিবারের হয়ে কাজ করেছিলেন জীবনে। উল্টে জানেন কি হয়েছিল? হিটলার নিজে চাঁদা ব্যবসার মডেল শুরু করেছিলেন। সেই সময় দাঁড়িয়ে প্রচুর ক্যাপিটালিস্ট কোম্পানি কোটি কোটি টাকা লাভ করেছিল। আইজি ফার্বান, ডয়েচে ব্যাংক, বিএমডব্লিউ, কিছু গাড়ির কোম্পানি যেগুলোকে আপনারা আজকে চেনেন। আর কিছু লোক তো এই গাড়ি কেনা শুধু স্বপ্নের মধ্যে রাখেন। পর্শে, মার্সিডিজ বেঞ্জ, ভোলক্সওয়াগন, সেই সমস্ত কোম্পানি চাঁদা দিয়েছিল হিটলারকে সেই সময় দাঁড়িয়ে। 2016-এ বিএমডব্লিউ ক্ষমাও চেয়েছিল এই বিষয়ে। এই আর্টিকেলটা দেখুন যে তারা ক্ষমা প্রকাশ করেছে কারণ তারা হিটলারকে একসময় সাহায্য করেছিল তার জন্য। ইন্ডিয়ার কথা যদি বলি তাহলে সম্প্রতি আমরা দেখলাম ইলেকটোরাল বন্ড স্ক্যাম। আমি একটা ভিডিও তৈরি করেছিলাম যেখানে একটা দুর্নীতি নয়, দুর্নীতির ভান্ডার ছিল সেখানে। প্রচুর কোম্পানি এখান থেকে সুবিধা পেয়েছিল আর সাধারণ মানুষের লোকসান হয়েছিল। গত 10 বছর ধরে প্রধানমন্ত্রীর বন্ধু যেমন গৌতম আদানি শুধুমাত্র বড়লোকই হয়ে গেছেন, আর দেশের 80 কোটি মানুষকে 5 কিলো বিনামূল্যে রেশন নিতে বাধ্য করলেন। বেকারত্ব আর মুদ্রাস্ফীতি দিয়ে গরিব মানুষের কোমরটাই ভেঙে দেওয়া হলো। অর্থাৎ বিষয়টা তিনি এমন বোঝানোর চেষ্টা করলেন যে নরেন্দ্র মোদী শুধু গরিব পরিবার থেকে উঠে এসেছেন, আর রাহুল গান্ধী এলিট পরিবার থেকে এসেছেন, মানে যুবরাজ বলা যায় তাকে। আর সেই রাহুল গান্ধী সরাসরি গরিবদেরকে বলছেন যে তিনি গরিবদের সাথে আছেন, আর নরেন্দ্র মোদী আদানি আম্বানির মতো মানুষদের সাথে আছেন। আদানিকে বিনা মজুরি, বিনা কিছু কোটি কোটি টাকা যখন দেয় তখন বলে দেখো 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 বিকাশ হচ্ছে। আমরা মনরেগা করলাম, মজুরির জন্য পয়সা দিচ্ছি আমরা, আর বলছে গরিবদের স্বভাব পাল্টে দিচ্ছে, আমি আপনাদের, উনি ওনাদের। রাহুল গান্ধী এটাই বলেছিলেন যে যত টাকা প্রধানমন্ত্রী মোদী আদানিকে দিয়েছেন অত টাকাই তিনি দেশের গরিবদের মধ্যে দেবেন। আর আমি এটা দেশকে আবার বলছি, যত পয়সা নরেন্দ্র মোদীজি এনাকে দিয়েছেন না, অতটাই টাকা আমরা ভারতবর্ষের গরিব লোকেদের দেব। মহালক্ষ্মী যোজনা, প্রথম চাকরি পাক্কা যোজনা, এইসব যোজনার মাধ্যমে কোটি কোটি লাখপতি বানাবো আমরা। এই লোকটা 22টা আরবপতি বানিয়েছে, আমরা কোটি কোটি লাখপতি বানাবো। প্রধানমন্ত্রী মোদী এই বিষয়ে খুব বেশি উত্তর দিতে পারেননি। উল্টে তিনি এটাই বোঝাতে চেয়েছেন যে আদানি আম্বানি অ্যাকচুয়ালি কংগ্রেসের সাথে মিলে রয়েছে। এ শাহজাদা চেষ্টা করেছিল যে ভোটে এই আম্বানি আদানি থেকে কত বেশি মাল তোলা যায়। মার্চে আসা এই রিপোর্টটা আপনি দেখুন, ভারতে ইনকাম ইকুয়ালিটি এই 100 বছরের মধ্যে সবচেয়ে বেশি হয়েছে। এতটা খারাপ অবস্থা কিন্তু ইংরেজ আমলেও ছিল না।
এই যে রাহুল গান্ধী যে সংকল্পটা করেছেন আগামী 5 বছরে 22 কোটি গরিব মানুষকে গরিবত্ব থেকে তুলে আনবেন, তাতে ভুল কি আছে? কিন্তু প্রধানমন্ত্রী মোদী এই কথাকেও ব্যঙ্গ করছেন। তার কাছে তো নিজেরই কোনো ভিশন নেই। 80 কোটি মানুষের হাতে তিনি বাটি ধরিয়ে দিয়েছেন, আর আগামী 5 বছরের জন্য এই বিনামূল্যে রেশনের স্কিম ঘোষণা করে দিয়েছেন। না রোজগারের কোনো প্ল্যান বলেছেন তিনি, না মুদ্রাস্ফীতি কি করে কন্ট্রোল হবে সেটা বলেছেন, না কিভাবে দারিদ্রতা যাবে সেটা বলেছেন। রাহুল গান্ধী তো সবার জন্য রোজগারের কথা বলেছেন, কিন্তু প্রধানমন্ত্রী মোদী সেটাকে নিয়ে ব্যঙ্গ করতে শুরু করেছেন। কংগ্রেসের শাহজাদা সদ্য ঘোষণা করলো, আপনারাও শুনে হাসবেন। শোনাবো? জোরে জোরে হাসতে হবে আপনাদের। আর আপনি এটাও জানেন যে ইনি টেম্পো করে পয়সা দেন। এটা কি আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স নাকি? ফেব্রুয়ারি 2020-তে গুজরাটে নমস্তে ট্রাম্প ইভেন্ট হয়েছিল, যেখানে দারিদ্রতা লুকানোর জন্য একটা 1600 ফুট লম্বা দেওয়াল করা হয়েছিল। একবার নিজে ভেবে দেখুন, 1995 থেকে 2020 25 বছর ধরে গুজরাটে বিজেপি সরকার ছিল, যার মধ্যে প্রধানমন্ত্রী মোদী 3 বার চিফ মিনিস্টার ছিলেন। কিন্তু দারিদ্রতা তিনি দূর করতে পারেননি, শুধু দারিদ্রতাকে লুকোতে চেয়েছেন। G20 সামিটের সময় দিল্লিতেও এটাই হয়েছিল। কিছু বস্তিকে সবুজ পর্দার পেছনে আড়াল করা হয়েছিল, এমনকি দরিদ্র মানুষদের মুভমেন্টও রেস্ট্রিক্ট করা হয়েছিল। এইভাবে এই সমস্ত এখানকার দোকানপাট এখানে ঢাকা দিয়ে দেওয়া হয়েছে। যেগুলো একটু ছোপড়া টাইপের ঘর ছিল সেগুলোকেও এখানে ঢেকে দেওয়া হয়েছে। ভাবুন একবার কতটা ডিহিউম্যানাইজ ব্যাপার। কেউ আপনাকে বললো যে আপনাকে ভালো দেখতে না, আপনাকে খুব খারাপ দেখতে। ওই ফর্সা লোকগুলো আমাদের দেশে ঘুরতে আসবে, তাই তুমি পর্দার পেছনে আড়াল হয়ে যাও। এটা শুনে আপনার কেমন লাগবে? ভাবুন ওই গরিবদের কেমন লেগেছিল। সোজা বলছেন চলে যাও, ওই গরিবকে তো তাড়াতে পারবে, ওই বড় লোককে সরিয়ে দেখাও না। তো এইসব বিষয়ের মধ্যে নরেন্দ্র মোদী যে একটাই গরিব ট্যাগ লাগিয়ে দিচ্ছেন, সেটা কিন্তু শেষ হতে চলেছে। কিন্তু ওনার কাল্ট অফ পার্সোনালিটির এটা একটা অংশ। দ্বিতীয় অংশ হলো তার পরিবারকে নিয়ে। হোয়াটসঅ্যাপ আর গদি মিডিয়া একসাথে আপনাদের বারবার বলছে যে নরেন্দ্র মোদী এতটাই মহান যে উনি তার দেশের জন্য পরিবার ছেড়ে দিয়েছেন, নিজের স্ত্রীকে ছেড়ে দিয়েছেন। দেখুন, এটা একটা ব্যক্তিগত বিষয়, এটা স্বামী স্ত্রীর একটা বিষয়, এটা অনেকের ক্ষেত্রেই ঘটে থাকে, এমন বড় কিছু নয় এটা। কিন্তু ইনি এই কথাটাকে সবার সামনে আনলেন নিজের অ্যাচিভমেন্টটা বোঝানোর জন্য। ব্যাস, আর কি। দেশের জন্য নিজের স্ত্রীকে ছেড়েছেন, এটা একটা সেন্সেবল কথা। কই, পূর্ব প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী তো তার স্ত্রীকে ছেড়ে দেননি, তাহলে কি উনি দেশের জন্য কাজ করেননি? মহাত্মা জ্যোতিরাও ফুলে এবং সাবিত্রীবাই ফুলে, এদের বিষয়ে সবাই জানেন, তারা কি দেশের জন্য মহান কাজ করেননি? আপনি যদি রামলীলার কথাই ধরেন, সেখানেও দেখুন সীতা কিভাবে রামকে বনবাসের সময় সঙ্গ দিয়েছিলেন, আর রামও তাকে বাঁচানোর জন্য কি না করেছিলেন। তো এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির এটা কি ঘৃণ্য একটা নারী বিদ্বেষী মনোভাব, যে একজন মহিলাকে কিভাবে তারা ব্যবহার করছে, যেখানে স্ত্রীকে ছেড়ে দেওয়া একটা অ্যাচিভমেন্ট হিসেবে দেখানো হচ্ছে। আর শুধু স্ত্রী নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিবার নিয়েও কিন্তু হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি এত কিছু বলছে। আরে অন্যদের কথা ছাড়ুন, প্রধানমন্ত্রী মোদী তো নিজেই বারবার এই কথাটা বলছেন যে দেশের জন্য তিনি তার পরিবারকে ছেড়েছেন। আমার দেশবাসীরা, আমি বাড়ি, পরিবার, সবকিছু দেশের জন্য ছেড়ে দিয়েছি। পাঞ্জাব কেশরী সংবাদপত্রে প্রধানমন্ত্রী মোদীকে ভগবান বুদ্ধের সঙ্গে তুলনা করা হয়েছে, আবার মহাবীর জৈনের সঙ্গেও। কিন্তু এই লোকেদের আমি জিজ্ঞেস করতে চাই যে কখনো ভগবান বুদ্ধ ঘর ছাড়ার পর এরকম বক্তব্য রেখেছিলেন? সম্মানীয় আদরণীয় দিদি, আদরণীয় দিদি, ও দিদি। কোন মহিলাকে কংগ্রেসের বিধবা বলেছিলেন, 50 কোটির গার্লফ্রেন্ড বলে অপমান করেছিলেন, সমাজে ঘৃণ্যতার বিষ ঢেলেছিলেন। ক্ষমতার লোভে ভগবান বুদ্ধ কখনো এগুলো করেননি। তিনি নিজে একজন রাজকুমার ছিলেন। তিনি তো তার ক্ষমতা, তার সিংহাসন সব ছেড়ে জঙ্গলে গেছিলেন। কিন্তু তার পিতামাতা, তার স্ত্রী যশোধারা এবং তার পুত্র রাহুল রাজসুবিধার সঙ্গে জীবনযাপন করছিলেন। কিন্তু বুদ্ধের যখন জ্ঞান প্রাপ্তি হয়, আপনি কি জানেন প্রথম তিনি কি বলেছিলেন? oshonews.com-এ ওশোর একটা লেকচারের ট্রান্সক্রিপশন পাওয়া গেছিল। যখন বুদ্ধর জ্ঞান প্রাপ্তি হয়েছিল, তখন তিনি তার শিষ্যকে প্রথমে এটাই বলেছিলেন যে যশোধারার কাছে তাকে যেতে হবে, তার সঙ্গে কথা বলতে চান তিনি। এটা শুনে আনন্দ ব্যাকুল হয়েছিলেন, বলেছিলেন এটা তো ঠিক না, লোকে কি বলবে। গৌতম বুদ্ধ বলেছিলেন আমায় তাকে ধন্যবাদ জানাতে হবে আমায় সাহায্যের জন্য, আর যেটা আমার হয়েছে, যেটা আমি পেয়েছি, তার কিছু অংশ আমায় তাকে দিতে হবে, আর এটা আমার তার কাছে ঋণ আছে। আর তিনি গেছিলেন, যশোধারা তাকে দেখেছিলেন এবং 12 বছরের ক্ষোভ মনের মধ্যে রেখেছিলেন। তিনি বলেছিলেন আমায় তো বলে যেতে পারতে, আমি কি আটকাতাম তোমায়? এতটুকু বিশ্বাস কি আমার উপর তোমার ছিল না? গৌতম বুদ্ধ ক্ষমা চেয়ে বললেন আমি বুঝতে পারিনি, এবার বুঝতে পেরেছি আর ফিরে এসেছি। শোনো, অদ্ভুত একটা বিষয় হয়েছে। আমার প্রথম দায়িত্ব সেটা তোমার প্রতি, সেই জন্যই সমস্ত অনুভূতি তোমার সাথে ভাগ করতে এসেছি। যশোধারার চোখ দিয়ে জল গড়াতে শুরু করেছিল। আর এবার প্রধানমন্ত্রী মোদীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট একবার দেখুন। প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোনসের রিসেপশন পার্টিতে তিনি গেছেন আশীর্বাদ দিতে। এই ভিডিওটা দেখুন। বিরাট কোহলি আর অনুষ্কা শর্মার রিসেপশনে তিনি গেছেন, গোলাপ দিচ্ছেন তাদের।
মালায়ালাম অ্যাক্টর সুরেশ গোপীর মেয়ের বিয়েতে গেছিলেন, টাইমস নাওয়ের অ্যাঙ্কার নভিকা কুমারের ছেলের বিয়েতে গেছিলেন তিনি, মুকেশ আম্বানি হসপিটাল খুলেছিলেন সেখানেও তিনি গেছিলেন অভিনন্দন জানাতে। এই নিউজ আর্টিকেলটা দেখুন, নরেন্দ্র মোদী গৌতম আদানির ছেলে করণের গ্র্যান্ড এঙ্গেজমেন্ট সেরিমনিতে গেছেন। তাহলে বলিউড সেলিব্রিটি আর শিল্পপতিদের গ্র্যান্ড সেরিমনিতে যাওয়ার সময় রয়েছে তার কাছে। হ্যাঁ, এটাতে কোনো ভুল নয়, তার মর্জি, তিনি গেছেন সেখানে। কিন্তু প্রশ্নটা হলো এখানে যে শুধুমাত্র ভাই আর পরিবারকেই ছাড়তে হলো দেশের ভালোর জন্য। এবিসির এই আর্টিকেলটা দেখুন, অভ্রিদাস রিপোর্ট করছেন যে অক্টোবর 2023-এ মোদী পরিবার তার ভাইয়ের মেয়ের বিয়েতে গেছিল, কিন্তু একজন মানুষ সেখানে ছিলেন না, নরেন্দ্র মোদী। আপনি ফটো বা ভিডিওতে নিশ্চয়ই দেখে থাকবেন প্রধানমন্ত্রী তার মায়ের সঙ্গে অনেকবার দেখা করতে গেছেন, যেটা সত্যিই খুব ভালো খবর। কিন্তু একবারও নোটিস করেছেন সেখানে মাত্র 3 জন লোকই উপস্থিত থাকতেন, প্রধানমন্ত্রী মোদী, তার মা এবং ক্যামেরাম্যান। কখনো কখনো কোনো সাক্ষাতে আরো 2-3 জনকে দেখা গেছে, কিন্তু তারাও ক্যামেরাম্যানই ছিলেন। 3 বছর আগে বিবিসির করেসপন্ডেন্ট তেজস বৈদ্য প্রধানমন্ত্রীর ভাই প্রহ্লাদ মোদীকে প্রশ্ন করেছিলেন, আর শুনুন উনি কি বলেছিলেন। আমাদের পরিবার থেকে ও দূরে থাকতে চাইছে। এই বিষয় থেকে স্পষ্ট এটা বোঝা যায় যে পরিবারের সবাই কিন্তু দূরেই রয়েছেন তার থেকে। প্রধানমন্ত্রীর ভাইজি তিনিও একই কথা বলেন যে তাকে বারণ করা হয়েছে। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে শপথ গ্রহণ অনুষ্ঠানে তো অনেককে নিমন্ত্রণ করা হয়েছে, তো আপনাকে বলা হলো না কেন? শুনুন উনি কি বলেছিলেন। নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রীর শপথ নিয়েছিলেন, তখন দেশের অনেকেই সেখানে গিয়েছিলেন। তখন আপনি কি নিমন্ত্রণ পেয়েছিলেন বা আপনার না। যাওয়ার ইচ্ছে হয়েছিল? ইচ্ছে তো সবারই হয়, কিন্তু আফসোস এটাই যে আমি কোনো ইনভিটেশন পাইনি। G20-র থিম রাখা হয়েছিল বসুদেব কুটুম্বকম, মানে পুরো পৃথিবী একটা পরিবার। কিন্তু নিজের পরিবার, নিজের ভাই বোনদের এইভাবে কি সত্যি আদৌ দূরে রাখা সম্ভব? আচ্ছা, এর কারণটা কি? ভগবান রাম তো তার পরিবারের সাথেই থাকতেন, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন সবাই একই সঙ্গে থাকতেন। তাহলে কি শ্রী রামচন্দ্র জনগণের জন্য কাজ করতে পারেননি? তিনি তো রাম রাজ্য স্থাপন করেছিলেন, যেখানে কোনো গরিব, বেকার, দুঃখী কেউ ছিল না। আমার কোনো বিষয় নয়, এটা প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বিষয়। তিনি আদানিদের সঙ্গে সম্পর্ক রাখবেন, কিন্তু তিনি তার পরিবারের সঙ্গে রাখবেন না। আমার আলোচনার বিষয় নয়, এটা তার মর্জি। প্রবলেম কিন্তু এখানে কিছু নেই। প্রবলেম আমার এখানে যে এই বিষয়টাকে কেন তিনি এনক্যাশ করছেন, যে আমি আমার পরিবার ছেড়ে দিয়েছি, দেখুন আমি কত মহান। আরে এটা কি কোনো অ্যাচিভমেন্ট নাকি? এটার সাইড এফেক্ট হলো যে অনেক হিন্দু যুবক ব্রেন ওয়াশড হয়ে গেল। তাদের ভাবার কথা ছিল যে তারা ভালো করে পড়াশোনা করবে, ভালো চাকরি করবে আর বাবা মায়ের সেবা করবে। কিন্তু না, কিছু যুবক এমনটা করতে শুরু করলো, তারা তরোয়াল হাতে নিয়ে মসজিদের সামনে ঘুরতে শুরু করলো। তাদেরও তাদের পরিবার, বাবা মা কারোর সাথে সম্পর্ক নেই। সেলিং পয়েন্ট নাম্বার 1 ছিল আমি গরিব পরিবারের। সেলিং পয়েন্ট নাম্বার 2 ছিল যে আমি পরিবারকে ছেড়ে দিয়েছি দেশের জন্য। আর সেলিং নাম্বার 3 যেটা আসছে সেটা ভিক্ষে। নরেন্দ্র মোদী অনেক সময়তেই বলেন যে তিনি ভিক্ষে নিয়ে জীবন যাপন করেছিলেন। কখনো বলেন যে 35 বছর ধরে, কখনো বলে 40 বছর ধরে। প্রায় 40 বছর আমি ভিক্ষা করে খেয়েছি। আমি 35 বছর পর্যন্ত ভিক্ষা করে করে খেয়েছি। আচ্ছা ঠিক আছে, এটা তো ভুল হতে পারে যে কখনো 35 বছর, কখনো 40 বছর, লোকের ভুল হতেই পারে। কিন্তু প্রশ্ন হলো যে তিনি প্রথম এমএলএ হয়েছিলেন 2002 সালে। তখন তার বয়স ছিল 52 বছর। কিন্তু তার আগে 90s-এই জানি না তিনি কিভাবে ফরেন ট্যুর করে নিয়েছিলেন। এই ফটোটা দেখুন, উনি আইফেল টাওয়ারের নিচে দাঁড়িয়ে আছেন, হোয়াইট হাউসের সামনে, আমেরিকাতে হলিউডের সামনে, লন্ডন গেছিলেন তিনি, মালয়েশিয়া গেছিলেন। মানে 40 বছর ধরে তিনি ভিক্ষা করে এত টাকাই রোজগার করলেন যে তিনি 90s-এ ফরেন চলে গেলেন। আবার এর সাথে সাথে এরই মাঝে নরেন্দ্র মোদী বিএ এবং এমএ এই দুটো ডিগ্রি করে ফেললেন। এটা কি করে সম্ভব আপনারাই বলুন বন্ধুরা। 1990 সালে ডায়াকামের মডেল ইন্ট্রোডিউস হয়েছিল, যেটা ইউএসএ-তে লঞ্চ হয়েছিল পৃথিবীর প্রথম কমার্শিয়াল ডিজিটাল ক্যামেরা। কিন্তু প্রধানমন্ত্রী একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি 1986 বা 1987-এ প্রথম ডিজিটাল ক্যামেরা ইউজ করেছিলেন। আমি প্রথমবার ডিজিটাল ক্যামেরা ব্যবহার করেছিলাম 87 বা 88-এ। মানে ভিক্ষা নিয়ে তিনি ফরেন ট্যুর করে ফেললেন, ডিজিটাল ক্যামেরা ইউজ করলেন, আবার সেটাও ডিজিটাল ক্যামেরা রিলিজ হওয়ার আগে। বাহ, ভিক্ষুকের কি অবস্থা! বাহ মোদিজি, বাহ বাহ। একজন গীতিকার তো তার কলম বিক্রি করে এটাই বললেন, বাহ কি ফকিরি আপনার স্বভাবে। একটা ভিখারি আছে আপনার মধ্যে। কখনো তো নরেন্দ্র মোদী এটাও বলেছেন যে আমি হলাম একজন ফকির, ঝোলা ওঠাবো আর চলে যাব। আরে আমি তো ভিখারি মানুষ, ঝোলা নিয়ে বেরিয়ে যাব। কিন্তু গোটা বিশ্বে আপনি এমন কোন ফকির দেখেছেন যে 1,40,000 টাকার চশমা পরে? নোটবন্দির সময় নিজের মাকে লাইনে দাঁড় করালেন আর নিজে চড়ছেন 12 কোটি টাকার মার্সিডিজ। আমাদের এই দেশ কিন্তু একবার শাস্ত্রীজিকেও প্রধানমন্ত্রী হিসেবে দেখেছিলেন, এবং শোনা যায় যে তার মাত্র 2টো ধুতি ছিল আর 2টো কুর্তা। কুর্তা যখন ছিঁড়ে যেত তাও সেগুলো ফেলতেন না, বরং সেগুলোকে রুমাল হিসাবে ব্যবহার করতেন তিনি।
কিন্তু প্রধানমন্ত্রী মোদীর ইউএস ভিজিটের এই ফটোগুলো দেখুন। একদিনে 4 বার পোশাক বদল করেছিলেন। দ্য প্রিন্টের এই আর্টিকেলটা একবার দেখুন। উত্তরাখণ্ড হিমাচলে তিনি 8 ঘন্টায় 4 বার তার পোশাক বদলেছিলেন। সত্যি ভাবা যায় এটা? টাইমস অফ ইন্ডিয়ার এই আর্টিকেলটা দেখুন। প্রধানমন্ত্রী মোদী যখন গঙ্গারতিতে গেছেন সেখানেও তিনি পোশাক বদলেছেন। হুগলি টাইমস তো তার এই ফ্যান্সি ড্রেসের একটা কোলাজি তৈরি করে দিয়েছে। ইন্ডিয়া টুডে তার 22টা হেড গিয়ারের কালেকশন দেখিয়ে দিয়েছে এই আর্টিকেলে। আর ইন্ডিয়ান এক্সপ্রেসের কোলাজটা দেখুন। আর এই ভিক্ষার বিষয়টা দিয়েও যদি পুরোপুরি না হয় তাহলে তাদের শেষ হাতিয়ার হলো তাকে ভগবান রূপে পুজো করো। এটা একবার নয়, দুবার নয়, বরং কতবার কত মন্ত্রী কথা বলেছেন যে প্রধানমন্ত্রী হলেন স্বয়ং অবতার। আর মোদিজি ভারতে ভগবানের অবতার হিসেবে এসেছেন। ভগবানই মানুষের রূপে নরেন্দ্র মোদীজির রূপে অবতার নিয়েছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি হলেন ভগবান স্বরূপ। মোদিজির রূপে শ্রীরামচন্দ্রই জন্ম নিয়েছেন। মোদিজি না, সাক্ষাৎ ভগবান মহাকালের অবতার মোদি রাম আর অমিত শাহ কৃষ্ণ। আরে কিছু লোক তো মন্দিরও তৈরি করে দিচ্ছে। পুনের এক বিজেপি ওয়ার্কার নরেন্দ্র মোদীর জন্য মন্দির করেছেন। গুজরাটে তার নামে একটা মন্দির আছে, তামিলনাড়ুতে আছে। কি চলছে এটা? হ্যাঁ, ইনি একজন নেতা নন যাকে ভগবানের সঙ্গে তুলনা করা হচ্ছে। একটা সময় হিটলারকেও জিসাসের সঙ্গে তুলনা করা হয়েছিল। রাজনীতিতে হিটলারের এন্ট্রিকে তুলনা করা হয়েছিল জিসাসের অবতরণের সঙ্গে। কিন্তু এই সময় সেই প্রশ্ন উঠেছিল যে এটা হচ্ছে কি? যীশু খ্রিস্ট তো শান্তির প্রতীক। ক্রুশবিদ্ধ যখন তাকে করা হয়েছে তখনও তার মধ্যে কোনো ঘৃণা ছিল না। তিনি বলছেন ভগবান ওদের ক্ষমা করে দিও। কিন্তু হিটলার তো ঘৃণা ছড়ানোর মাস্টার ছিলেন। কিভাবে বলা যেতে পারে যীশু খ্রিস্ট ঘৃণা ছড়িয়েছেন আর তার সঙ্গে হিটলারের তুলনা করা হয়? আর এই জন্য হিটলার এবং তার লোকেরা বাইবেলকেই বদলে দিয়েছিলেন। মজা করছি না আমি। ওল্ড টেস্টামেন্ট যেটা ছিল বাইবেলে সেটাকে সরিয়ে দেওয়া হয়েছিল। যিশুকে এমন ভাবে প্রেজেন্ট করা হয়েছিল যে তিনি ইহুদিদের এগেনস্টে লড়বার জন্য এসেছেন এবং তিনি একজন ফাইটার। ঠিক একইভাবে বিজেপির লোকেরা নরেন্দ্র মোদীকে বারবার ভগবানের অবতার রূপে বলে থাকেন। কিন্তু এখানেও সমস্যা ওটাই এসে যায় যে নরেন্দ্র মোদী তো ঘৃণা ছড়ান শুধু, কিন্তু শ্রীরামকৃষ্ণের মুখে আমরা দেখি বিনম্রতা, সাম্যতা এবং করুণা। রাজা রবি বর্মার এই আইকনিক পেন্টিংটা দেখুন, রামের দরবার, যেটা আমাদের দেশের কোটি কোটি মানুষের ঘরে রয়েছে। এই প্রবলেমের সমাধান খোঁজার জন্য তারা এই রামের মুখটাকে আস্তে আস্তে বদলাতে শুরু করলেন। বেশ কিছু বছর ধরে আপনি দেখতে পারবেন যে অ্যাংরি হনুমান এবং অ্যাংরি রামের এই আইকনিক ছবি গাড়ির পেছনে এগুলো লাগানো হচ্ছে। এটা দেখানোর জন্য যে এটাই হলো আসল রাম। চরিত্রটাই বদলে দেওয়া হচ্ছে ভগবানের। রামায়ণে মুসলমানদের নিয়ে কোনো কথাই নেই, কিন্তু রামায়ণকে তারা নিজেদের মতো করে নিচ্ছেন শুধুমাত্র ঘৃণা ছড়াবার জন্য। 2016 বিজেপির একজন এমপি বলেছিলেন মুসলমানরা হলো রাবণের ডিসেন্ডেন্ট। হোয়াটসঅ্যাপ মাফিয়ারা আমাদের হিন্দু স্ক্রিপচারে একটা মিথ্যে কোড ঢুকিয়ে দিয়েছে, ধর্ম হিংসা তথাপচা, যেটা কোনো পুরাণ বেদে নেই, যেটা কোনো মহাভারত রামায়ণে নেই। তারা শুধুমাত্র তাদের একটা ঘৃণাযোগ্য এজেন্ডা এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ধর্ম হিংসা তথায় বাঁচা। আপনি জেনে খুশি হবেন যে এটা কোনো গ্রন্থে কোথাও লেখা নেই। আর এর থেকে আপনাদের রোম খাড়া হয়ে যাওয়ার কথা যে এটা কোন ধরনের সেন্ট্রালাইজড কনস্পিরেসি ইউনিট যে এত বড় ধরনের ষড়যন্ত্র করছে, যে কথাটা ধর্মগ্রন্থে লেখা অবধি নেই সেটাকে সংস্কৃতে লিখে সেটাকে হোয়াটসঅ্যাপ দিয়ে আর চারদিকে আরো অন্যভাবে ছড়িয়ে দিচ্ছে। সত্যি তো এটাই বন্ধুরা যে এরা শুধুমাত্র চেষ্টা করছে আমাদের হিন্দু ধর্মটাকেই ভেঙে দিতে আর তাদের হিংসা ছড়িয়ে দিতে। কিন্তু অনেক হিন্দুরাও কিন্তু এখন তাদের এজেন্ডা বুঝে গেছে। যেভাবে তারা আমাদের ধর্মের সঙ্গে খেলছে সেটা কিন্তু লোকে ভালো চোখে দেখছে না। এই জন্য এই কার্ডটাও কিন্তু এখন ফেল হয়ে যাচ্ছে। তো এই বিজেপির লোকেরা এখন চেষ্টা করছে তাকে অবতারের একটা লেভেল নিচে একটা সর্বগুণ সম্পন্ন শক্তিমান হিসেবে দেখাতে। বাহ কি সিন, বাহ কি সিন দেখালে। তো এখানে কাউকে শক্তিমান দেখাতে গেলে যেটা করা হয় তার বিপক্ষে যে আছে তাকে নিচে দেখানো হয়। এই জন্য তার আইটি সেল রাহুল গান্ধীকে পাপ্পু বানিয়ে দিল। হোয়াটসঅ্যাপ ক্লিপে কিছু ভিডিওকে এমন ভাবে দেখানো শুরু হলো যে রাহুল গান্ধীর নিজের কোনো বোধ বুদ্ধি নেই। ও তো একেবারে পুরো একজন বোকা ছেলে। কিন্তু সত্যি এটাই হলো যে গত 10 বছরে প্রধানমন্ত্রী একটাও প্রেস কনফারেন্স করেননি, কোনো আনস্ক্রিপ্টেড ইন্টারভিউ দেননি। কিন্তু রাহুল গান্ধী দিল্লি ইউনিভার্সিটি থেকে হার্ভার্ড ইউনিভার্সিটিতে লেকচার দিয়ে এসেছেন। বছরের পর বছর ধরে লোকেদের সাথে আনস্ক্রিপ্টেড ইন্টারাকশন করেছেন। হ্যাঁ, এটা খুব সত্যি কথা যে তার কিছু ফানি ক্লিপস রয়েছে, মুখ ফসকে বলে ফেলেছিলেন কিছু। দিস মর্নিং আই গট আপ অ্যাট নাইট। কিন্তু এরকম ক্লিপস তো নরেন্দ্র মোদীরও আছে অনেক। দ্বিতীয় কথা বলেছিলেন উমেল ডেলের বিষয়ে কথা বলেছিলেন। আরে এইটা কবে হলো? নরেন্দ্র মোদী সেই ব্যক্তি যিনি নালা গ্যাস থেকে চা বানানোর কথা বলেন। তিনি বলেছিলেন যে তিনি ঘাম দিয়ে তার মুখ মুছতেন এবং তাতে নাকি গ্লো আসতো। এবং ক্লাইমেট চেঞ্জ নিয়ে তিনি বলেছেন যে গরম বাড়ছে না, বরং গরম সহ্য করার ক্ষমতা আমাদের কমছে। আবার কখনো মেঘ দিয়ে রেডার ব্রেক করার কথা বলছেন।
তখন আমি বলেছিলাম ক্লাউড আছে আর বৃষ্টি হচ্ছিল, তার একটা বেনিফিট ছিল যে আমরা রাডার থেকে বাঁচতে পারি। একে তো কিছু জানেন না আর এতটাই অহংকার যে তার অজ্ঞতা বুঝতেই পারেন না। একবার তিনি অন্য একটা দেশে গেছিলেন এবং তখন ভারতে জাতীয় সঙ্গীত চলছিল আর তার মধ্যেই তিনি হাঁটতে শুরু করেছিলেন। এই ভুল কিন্তু যে কারোরই হতে পারে, কিন্তু আমি এটা বলতে চাই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও প্রচুর ফানি ক্লিপস রয়েছে। অন্য কাউকে পাপ্পু বলার বদলে একবার নিজের ক্লিপসেও তো নজর দিন। এখন মনে হচ্ছে পাপ্পু হেরে যাওয়ার ভয় পাচ্ছে। পাপ্পুকে হারাবো না। আর এখন তো একটা দারুণ সুযোগ পাওয়া গেছে। আমাদের প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি রাহুল গান্ধী এবং প্রধানমন্ত্রী মোদীকে 1:1 ইন্টারভিউতে আমন্ত্রণ জানিয়েছেন। রাহুল গান্ধী তো এই ইনভিটেশন অলরেডি অ্যাকসেপ্ট করে নিয়েছেন, কিন্তু প্রধানমন্ত্রী মোদী এখনো চুপ। আর সত্যি এটা হলে দেশের আপামর জনগণ এটা বুঝতে পারবে যে মোদী এবং রাহুল গান্ধীর মধ্যে কে বেশি বুদ্ধিমান, বেশি ইন্টেলিজেন্ট আর কে বেশি ক্যাপেবল লিডার এই দেশের জন্য। কিন্তু নরেন্দ্র মোদী যদি এই ডিবেট থেকে সরে যান এবং জবাবই না দেন, তাহলে বুঝে যান কে এখানে বেশি ভালো। এই কাল্ট অফ পার্সোনালিটিতে প্রধানমন্ত্রী মোদীর সবচেয়ে বড় কার্ড হলো সব জায়গায় নিজের ছবি আটকাও। ছোটবেলায় আমি ভাবতাম যে এই কোকা কোলা এইরকম ড্রিঙ্কসের অ্যাড টিভিতে আসে কেন, সবাই তো জানে যে কোকা কোলা আসলে ঠিক কি। পরে আমি বুঝতে পারি যে আউট অফ সাইট ইজ আউট অফ মাইন্ড, মানে চোখের বাইরে চাওয়া মানে মাথারও বাইরে। আর এর উল্টো আরো একটা ট্যাকটিক্স আছে, যত মানুষের নজরে থাকবে তত মানুষের মনে থাকবে। সংবাদপত্রে নরেন্দ্র মোদী, রেডিওতে নরেন্দ্র মোদী, টিভি চ্যানেলে নরেন্দ্র মোদী, ফেসবুকে নরেন্দ্র মোদী, পেট্রোল পাম্পের হোর্ডিং এ নরেন্দ্র মোদী, রাস্তার পোস্টারে তার ছবি, গুগল অ্যাডে কোটি কোটি টাকা খরচা করে নিজের ছবি দেখানো, প্রত্যেকটা সরকারি স্কিমের ইস্তেহারেও তার ছবি। আর এসব তো ছেড়েই দিন, কোভিড ভ্যাকসিনেশনের সার্টিফিকেটেও মোদীর ছবি। বিভিন্ন জায়গায় তিনি তৈরি করেছেন সেলফি পয়েন্ট। 2022 সালের এই রিপোর্টটা দেখুন। আইএনবি মিনিস্ট্রি এটাই বলছে যে সরকার 8 বছরে 6400 কোটিরও বেশি টাকা খরচ করেছে অ্যাডভার্টাইজমেন্টে। প্রতিদিন 71 লাখ টাকা খরচা করেছে সংবাদপত্র অ্যাড দিয়ে। আর এগুলো কিন্তু সবকিছুই সরকারি পয়সায় দেওয়া অ্যাড। এছাড়াও পার্টি ফান্ডের টাকায় যে অ্যাড হয় সেগুলো আলাদা। আর গদি মিডিয়ার অ্যাঙ্কার যারা দিন রাত চাটুকারিতা করছে তাদের আলাদা। সব জায়গায় নরেন্দ্র মোদী। একজন গায়ক ছিলেন জিম মরিসন, তিনি বলেছিলেন যে মিডিয়াকে যে কন্ট্রোল করে সে মানুষের মনকেও কন্ট্রোল করে। কিন্তু আরো একজন সিঙ্গার ছিলেন বব মার্লে, তিনি বলেছিলেন যে সব সময় সবাইকে কিন্তু বোকা বানানো যায় না। আর সব জায়গায় প্রধানমন্ত্রীর ছবি দেখে মানুষও ভাবতে থাকে। আর এই যে যুদ্ধ থামানোর গল্পটা, তাহলে তো প্রশ্ন করতেই হয় যে এতই যদি যুদ্ধ থামাতে পারো তাহলে মণিপুরের সময় কি হলো? হ্যাঁ, ইলেকট্রাল বন্ডের টাকা কোথাও তো ইউজ হবে। কোনো অ্যাক্টরকে তুলে নিয়ে মেয়ে বানিয়ে দেবে। আমার বাবা যুদ্ধ থামিয়ে দিয়েছে, বাবা মণিপুরে যুদ্ধ থামাতে পারছে না। লোকে প্রশ্ন করছে যে ভারতে যদি সবই ঠিক থাকে তাহলে 2022-এ সব রেকর্ড ভেঙে দিয়ে 2 লাখের বেশি নাগরিক ভারতের নাগরিকত্ব কেন ছেড়ে দিল? এই মোদি ম্যাজিক যে শেষ হয়ে যাচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ হলো যে অন্য দল থেকে বিজেপিতে তাদের নেতাকে নিয়ে আসতে হচ্ছে, যাদের বিরুদ্ধে দুর্নীতির একটার পর একটা অভিযোগ রয়েছে। যদি মোদি ম্যাজিক সঠিকভাবে বেঁচে থাকতো তাহলে তো মোদির নামেই ভোটটা জিতে যাওয়া যেত। অন্য দল থেকে নিজের দলে নেতা নিয়ে আসার দরকার থাকতো না। এই ভয়, মিথ্যা আর ঘৃণা ছড়ানোর কোনো দরকারই হতো না। এই ভিডিওতে আপনাকে যে ছবি প্রধানমন্ত্রী মোদির দেখালাম সেটা হোয়াটসঅ্যাপ মাফিয়া যা দেখাচ্ছে তাই। পরের ভিডিওতে আমি দেখাবো ওনার আসল চেহারা, ওনার মাথার মধ্যে ঠিক কি কি চলছে। আমি আপনাদের এখানে ধন্যবাদ জানাতে চাই যে আপনারা এতটা আবেগের সাথে এই মিথ্যা আর ঘৃণা ছড়ানোর যে ফ্যাক্টরি সেটা ভাঙতে উদ্যত হয়েছেন। আমাদের এই মিশন 100 ক্রোরের সাথে জুড়ে থাকুন। আমি এটা দেখে খুশি হয়েছি একটা কমেন্টে যে কেউ একটা ভিডিও 850 জনকে শেয়ার করে দিয়েছেন। এটাও জানতে পারছি যে প্রজেক্টর স্ক্রিনে লাগিয়ে আপনারা আমার ভিডিও দেখাচ্ছেন, সেটা রাজস্থান থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গলের অলিতে গলিতে। মুম্বাইতে আবার কোথাও বাইরে টিভি লাগানো হয়েছে যাতে সত্যটা সবার সামনে প্রকাশ পায়। এইভাবেই জুড়ে থাকুন। আমাদের দেশের গণতন্ত্রকে বাঁচাতে হবে, দেশের সংবিধানকে বাঁচাতে হবে। ভোট দিতে অবশ্যই যাবেন আর আশেপাশের 10 জনকে কনভিন্স করান যে তারাও যেন ভোট দিতে যান। ভোট হবে এই মিথ্যা আর ঘৃণার বিরুদ্ধে। আমার বিশ্বাস যে আমরা একসাথে মিলে আমরা আমাদের দেশকে বাঁচাবো। আপনি যদি ব্রেন ওয়াশ করা মাফিয়াদের 4টি ডিপার্টমেন্ট সম্বন্ধে প্রথম জানেন তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখুন। এখানে আমি শুরু থেকে বুঝিয়েছি প্রথম ডিপার্টমেন্টের বিষয়। ক্লিক করে দেখে নিতে পারেন। ইনকিলাব জিন্দাবাদ। জয় হিন্দ।